রাজনীতি বনাম প্রেমনীতি, লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা 16 এবং 17। শুক্রবার বিকেল 5টা। সূর্যধরণী অস্ফুটিত হলেও সাথে সাথে বাড়ে বেলা। মধ্যাহ্ন কাটিয়ে আসে অপরাহ্নের পালা। সব ঠিক সেই লগ্নে নিকুঞ্জ মহলে এসে উপস্থিত হয়েছে তৌসিফের পরিবার। এসেছে তার 2 চাচা চাচি, বড় বোন এবং বোন জামাই শফিন সাহেব ও আরাফাত সাহেব। তাদেরকে আপ্যায়ন করছে বেশ আদরের যত্নে। অন্যদিকে শাহিদা বেগম এবং মিসেস মনিকা আজ পুরোদমে সংসারী হয়ে উঠেছে কাজে। বিষয়টা আকাশ কুসুমের মতো হলেও সত্যি। বিশেষ করে কালকে রাতে রেজওয়ান সাহেবের কথায় নিজেকে একটু পরিবর্তনের খাতায় নাম লিখিয়েছে তারা। হারেক পদের নাস্তা তৈরি করেছে তাই কাজু বুয়াকে ছুটি দিয়ে। তবে তাদের এই পরিবর্তনটা নিজের ভুল বা অনুতপ্তর জন্য না, এর পেছনে আসল কারণ শেহরিনকে যথাসম্ভব এই বাসা থেকে তাড়িয়ে বিদায় করা। কালকে ওইভাবে অপমান করা গায়ে ফুসরিয়ে নাই রেখে দিয়েছে তারা। সিদ্ধান্তে উপনীত হয়েছে 4 বছর এই মেয়েকে বাসায় রাখা মানে প্রতি মুহূর্তে এরকম অপমানিত আর ঝামেলার সম্মুখীন হওয়া। ছেলে মেয়ে দুটোর ব্রেন ওয়াশ করে তাদের বিপক্ষে নিয়ে যাওয়া, যা কোনোভাবে হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আজকে বিয়েটা পাকাপোক্ত করেই ছাড়বে তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্রয়িং রুমের বসারত ব্যক্তিদের মধ্যে এসে উপস্থিত হয় রেজওয়ান সাহেব। তৌসিফের বড় চাচা ইসাক আহমেদ এবং ছোট চাচা ইমদাদুল আহমেদকে সঙ্গে নিয়ে কুশলাদি সম্পন্ন করে আসেন তারা। আসন গ্রহণ করেছেন এখন তিনি। কেমন আছেন ভাই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনার সাথে দেখা হয়ে আরো ভালো হলো গেলাম। ধন্যবাদ, আমারও ভালো লাগছে। শাইলা, ইনি হচ্ছে আমাদের হবু বৌমার বাবা। আচ্ছা। ইসাক সাহেব তার গিন্নিকে রেজওয়ান সাহেবের সঙ্গে পরিচিত হতে সাহায্য করলেন। আমি হচ্ছি তৌসিফের বড় চাচা, ইমদাদ হচ্ছে ছোট। ইজাজ মানে তৌসিফের বাবা, আমাদের মেজ ভাই। ওর ছোট মেয়ে বর্তমানে আমেরিকায় আছে, যেখানে বেড়েছে নিজের পত্নী সহ। তবে গিয়েও তো ভীষণ আফসোস। ছেলে মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করবে, অথচ তারা দেশে নেই। আমাদেরকে তো এক প্রকার জোর জবরদস্তি করে পাঠিয়েছে আজকে। অবশ্য তৌসিফও কম আবদার করেনি এই ক্ষেত্রে। এতকাল হাজার মেয়ে দেখেও পছন্দ হয়নি, অথচ দেখুন আপনার মেয়ের কি ভাগ্য, এক দেখায় আমাদের ছেলেকে পছন্দ করে ফেলেছে আপনাদের মেয়েকে। শুরুর দিকটার কথাটাই ঠিক থাকলে শেষের কথাটা পছন্দ হয়নি রেজওয়ান সাহেবের। ভাগ্য ভালো তার মেয়ের পছন্দ হয়েছে, কথাটা তার কাছে হেয় মনে হলো। উনি যদি অবচেতন হয়েও বলে থাকেন, তাও সেটা পরোক্ষভাবে অবজ্ঞা করা। কোনো জ্ঞানে কথাটি বললেন তিনি। কে জানে, আমাদেরও ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। আর ছেলে হচ্ছে আরাফাতের বন্ধু। আরাফাত আমাদের আপন ছেলেদের ব্যাপারে সব জানিয়েছে, তাই তো আমরা এই বাক্যে রাজি। রাজি না হওয়ার উপায় আছে বলুন? আমাদের ছেলে এত অল্প বয়সে সোনার হরিণ শিকার করে ফেলেছে, খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু। শাফিন সাহেব হাসতে হাসতেই বললেন, জি জি, তা তো অবশ্যই। আচ্ছা, আমরা এবার মেয়েদেরকে দেখি তাহলে। সময় নষ্ট করে তার লাভ নেই। এঙ্গেজমেন্টটা আজকেই সেরে ফেলতে চাই, কি বলেন? রেজওয়ান সাহেব মুখ খোলার আগেই মিসেস শাহিদা ট্রেখানা সামনে এনে টেবিলে রাখেন। মুখে প্রফুল্লের হাসি টেনে বলে, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা নিজেরাও সেই প্রিপারেশন নিয়ে রেখেছি। বাহ, তাহলে আর দেরি কিসের? প্রফুল্ল হাসি টেনে বলে। তৌসিফ চাচার কথায় লজ্জা পায় কি না বলা যায় না, তবে সে হালকা হেসে মাথা নাড়ায়। কল্পনায় দুটো চোখ তার ভেসে চলে শাড়ি পরিহিত রমণীকে খুঁজতে। আজ কোন রঙে মুড়িয়ে আসবে সেটা অনুমান করতে ব্যস্ত হয়ে ওঠে। সেদিন যেহেতু নীল পড়েছিল, আজ নিশ্চয়ই লাল বা খয়েরি পড়বে। কে জানে, সবুজ হয়তো পড়তে পারে। তবে সে যে রঙই পড়ুক না কেন, দহি কব একটা নিখুঁতই লাগবে তার। মনিকা, অনিভাকে নিয়ে আসো। শাহিদা বেগম স্বামীর পাশে বসতে বসতে মিসেস মনিকাকে নির্দেশন দেয় শেহরিনকে নিয়ে আসার জন্য। মিসেস মনিকা অপেক্ষা থাকার নির্দেশনা পেতেই বিস্তার হেসে বলে, এক্ষুনি আনছি আপা, এক্ষুনি। মনিকা, একটু দাঁড়াও। জিদুলা ভাই, একটু দাঁড়াও। রিজওয়ান সাহেব কথা বাড়ানোর পথে পা থামায় মিসেস মনিকা। পিছু ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, অনিভাকে নিয়ে আসবো না দুলা ভাই? এক্ষুনি প্রয়োজন নেই, তুমি বসতে পারো প্লিজ। মনিকা সহ সঙ্গে সঙ্গে ড্রয়িং রুম উপস্থিত সকল ব্যক্তিবর্গ যেন অবাক হয়ে ওঠে রেজওয়ান সাহেবের না বার্তায়। একে অপরের দিকে স্বল্প সেকেন্ডের জন্য মুখ চাচাই করে। জবাব,
ইসহাক সাহেব নিজের ভেতরে প্রশ্ন দমাতে না পেরে জিজ্ঞেস করে, কোনো সমস্যা ভাই সাহেব? জি না ভাই সাহেব, কোনো সমস্যা নেই। আপনারা প্লিজ ব্যস্ত হবেন না। মেয়ে যখন আসার সময় হবে তখন নিশ্চয়ই আসবে। আমরা তার আগে একটু আলাপচারিতা সেরে নেই নিজেদের মতো করে। এত তাড়াহুড়ার কিছু নেই। আপনারা প্লিজ নাস্তা করুন। শফিক, প্লিজ ওদের নাস্তা সার্ভ করো, হেল্প করো। রেজন সাহেব ধীর স্থির কথায় মনে সুস্পষ্ট তিনি আরও নিজে কিছু জেনে নিবে, তারপর সামনে এগোতে চান। যেটা বুঝতে পেরেছেন ছেলেপক্ষে আর কারো সমস্যা নেই, তবে বিষময় নয়নটা কাটছে না যে তাদের। হরিণের ছেলে তাদের পক্ষে, মেয়ে পক্ষ হয়ে এত বাছাই বিচার, বিষয়টা তাদের পক্ষে মুখে অসন্তুষ্টির ছায়া ফেলে দিল। বাস বিচার যদি কিছু করতে হয় তবে সেটা তারা করবে, মেয়ের বাবা কেন? আঙ্কেল বোধহয় আমার ভাইকে নিয়ে এখনো মনে সংশয় কাটেনি, তাই হয়তো ভরসা পাচ্ছেন না। রেজন সাহেব মুখে স্বল্প হাসি বজায় রেখে ঠান্ডা স্বরে বললেন, সংশয়ের কিছু নেই মা, তবে জানার তো শেষ নেই। কোনো কাজ তাড়াহুড়ো করতে নেই, এত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভুল? জি ভুল। আমাদের ছেলের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পেয়েছেন কি ভাই সাহেব? ভাই সাহেব, আমরা মানুষ বিচার করি, যেটা একটা নতুন সম্পর্ক গড়তে অত্যাধিক প্রয়োজনীয়, সেটা নিয়ে কথা বলি। ইসহাক সাহেব চায়ের কাপটা টেবিলের উপর রেখে কিছুটা সংশয় মিশ্রিত চাহনি নিক্ষেপ করে। জি বলা যায়। কাঙ্ক্ষিত অনুমতি পেতে রেজন সাহেব সরাসরি তৌসিফের দিকে নজর দেয়। স্নেহাতুর কণ্ঠে বলে, আমার মেয়ের প্রতি বা মেয়ের বাবা হিসেবে আমার প্রতি তোমার কি চাওয়া পাওয়া বা প্রয়োজন রয়েছে বাবা? হবু শ্বশুর হতে সরাসরি প্রস্তাবে তৌসিফ খানিকটা বিরক্তি না হয়েই বিস্মিত হলো। সংযত কণ্ঠে প্রত্যুত্তর দেয়, না আঙ্কেল, কিছু না, অল ওকে। আর চাওয়া পাওয়া বলতে আপনি খুশি হয়ে আপনার মেয়েকে যা দিবেন সেটাই। আমার নিজস্ব বাড়তি কোনো চাওয়া পাওয়া নেই। আফটার অল আপনি যেটা দিবেন সেটা তো আপনার মেয়েরই থাকবে। তৌসিফের উত্তরে বেজায় খুশি হয় তার পরিবার। ইমদাদুল সাহেব উৎফুল্লিত হয়ে বলেন, আমাদের ছেলের ওপর দেনা পাওনা যৌতুকের কোনো লোভ নেই। ভালোবেসে আপনি যা দিবেন সেটাই সোনাতুল্য হবে, গ্রহণও করবে। একমাত্র মেয়ের জামাই হতে চলেছে সে। আপনার অবর্তমানে ওদেরই তো সব সঠিক। রেজন সাহেব যথাকিচ্ছিত হাসলেন তাদের উত্তর শুনে। এতটুকুতে তিনি বুঝতে সক্ষম হয় ইনারা ইনডাইরেক্টলি কথা বলতে বেশি পছন্দ করে। তবে তিনি খানিকটা বাজিয়ে দেখে মুখ চওড়া হাসি টেনে বললেন, খুশি, ভালো লাগলো কথাটা শুনে। উচ্চশিক্ষিত ছেলে তুমি, এসব দেনা পাওনা যৌতুক তোমার সাথে কোনোভাবেই যায় না। এই মনোভাবটা সবসময় ধরে রাখবে। আর আমিও পার্সোনালিটি এসব পছন্দ করি না। একটা সুশিক্ষিত মেয়ে যৌতুক কিংবা দেনা পাওনা চেয়ে বহুদামি সম্পদ, যেটা কিনা সারা জীবন অক্ষত থাকবে। একটা সুন্দর পরিবার গড়তে যার অবদান সবচেয়ে বেশি থাকবে, তার চেয়ে দামি আর কি হতে পারে? ভারী ভারী স্বর্ণ কিংবা অর্থ দিয়ে তো তা মূল্যায়ন করা বোকামি। গোধূলির সময় সন্ধ্যা নামছে, তৌসির পরিবারের মুখে নামে অমাবস্যা নেয় অন্ধকার। ইসহাক সাহেব তৌসিকের দিকে এক পলক তাকিয়ে জোরপূর্বক হেসে বললেন, জি ঠিক বলেছেন, বিষয়টা আমরাও সমর্থন করি। তবে ভালোবেসে কেউ কিছু দিতে চাইলে সেটা নেওয়া উত্তম। এই ধরুন, আপনি আপনার একমাত্র জামাইকে যদি ঢাকা শহরে একটি বাড়ি লিখে দেন ভালোবেসে, সেটা যদি না দেন আপনার কি ভালো লাগবে বলুন? এমনও তো হতে পারে আপনি এই কারণেই হয়তো অপমান বোধ করলেন। ভালোবেসে দেওয়া উচিত ভালোবাসা, সম্পদ নয়, কারণ দেওয়াটার অধিক কাজে লাগে। দোয়া ভালোবেসে দেওয়া যায়, কিন্তু সম্পদ কেন? দোয়া থাকলে জীবনে কোনো কিছুর অভাব হবে না ইনশাল্লাহ। সুস্থ সুন্দরভাবে জীবন বেঁচে থাকতে পারলে আর কি চাই? শখ আহ্লাদের মধ্যেও হয়ে যাবে। আর এই জন্যই আমি ঠিক করেছি, আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে শুধুমাত্র বড় সম্পত্তি দিব। বাবা হিসেবে আমার দোয়া, আর কিছু না। ভাই সাহেব দেখছি বেশ উচ্চতর চিন্তা ভাবনার লোক। ভালো। তবে দোয়ার নামে একেবারে খালি হাতে মেয়েকে বিদায় দিবেন বলে মনে হয় না। মেয়ে যতটুকুই হোক ততটুকু তো অবশ্যই দিতে হবে, এর ব্যতীত কিছু অধিক নয়। সোজা সাপটে উত্তরে ছেলে মুখের হাসি প্রায় চুপসে গেছে। তবে তৌসিফের বড় বোন তানিয়া মৃদু হেসে বলে, আঙ্কেল, আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি তো বললেন সুশিক্ষিত মেয়েরা নিজেরা এক একটা সম্পদ, তাহলে যারা অশিক্ষিত রয়েছে তারা কি সম্পদ নয়? সমাজ বা পরিবারের বোঝা, তাদের কি বিয়ে নিশ্চিত সম্পদ হিসেবে সব? তাহলে রেজন সাহেব স্মিত হেসে জবাব দেয়, চমৎকার প্রশ্ন করেছ। এই ক্ষেত্রে তোমার সর্বপ্রথম বিবেচনা করতে হবে তোমার মন মানসিকতা কেমন। কারণ মানুষ শুধু বিদ্যায় শিক্ষিত হয় না, তার নিজের গুণ, ব্যবহার, আচরণেও শিক্ষিত হয়। ধরো একটা অশিক্ষিত মেয়ের বিয়ে হলো কোনো এক পরিবারে, সেখানে গিয়ে তাদের নিশ্চিত কেউ বসে বসে খেতে দিবে না।
বা সে নিজেও অশিক্ষিত বলে বসে থাকবে না। সে সংসারে যাবে, পারিপার্শ্বিক অবস্থা বুঝবে এবং সেই অনুযায়ী তার যতটুকু জ্ঞান দক্ষতা রয়েছে সেটা দিয়ে নতুন করে সংসার গড়তে চেষ্টা করবে। রিমেম্বার, একটা সংসার গড়া কিন্তু সহজ কথা নয়। সে তার গুণের মাধ্যমেই কিন্তু এটা সময় নিয়ে সফলতা অর্জন করবে। তুমি যদি বাস্তবে প্রমাণ পেতে চাও তাহলে একবার ঘুরে আসতে পারো গ্রামে। আমি নিজের গ্রামের ছেলে, আমি স্বচক্ষে দেখেছি প্রত্যেক পরিবারে তুমি এমন শিক্ষিত গুণী মা পেয়ে যাবে যারা পাঠ্যপুস্তক বিদ্যার বাইরে সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পুরুষদের পেছনে ব্যাকবোন হিসেবে থেকে একটা সুখী পরিবার গড়ে তুলেছে। তুমি কি তাহলে তাদেরকে অশিক্ষিত বলতে পারবে? যুক্তিসংযত উত্তরে তানিয়া এই নিয়ে দ্বিতীয় আর কোনো প্রশ্ন তুলতে পারে না। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। না, ঠিক বলেছেন, কিন্তু সংসার আমরা যতদূর জেনেছি শেহরিন তো গৃহস্থালী কাজকর্ম বা সংসার বিষয়টা খুব ভালোভাবে বোঝে না। সেটা তো তোমরা জেনে নিচ্ছ মা, আমরা তো গোপন করিনি। আর আমার মেয়ে এই বেসিক কাজগুলো শেখানোর মতো কেউ ছিল না যে একটু শিখবে। মা যেহেতু সন্তানকে বড় শিক্ষক হয়, এক্ষেত্রে শিক্ষকের অনুপস্থিতিতে পুরোটাই অপটু আমার মেয়ে। আমি বাবা হয়ে তাই বিদ্যার পাশাপাশি সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি, এটা আমি নিশ্চিত। উচ্চ শিক্ষিত হতে হবে, এটাই আমার স্বপ্ন। রেজন সাহেব শেষের কথা উচ্চারণ করার মাধ্যমে মাত্র টেনে আনে বিপত্তি। ইসাক সাহেব মুখ খোলার আগে ইমদাদুল সাহেব তাকে ইশারা করে চুপ থাকতে বললেন। উচ্চশিক্ষিত বলতে কেমন বুঝিয়েছে ভাই সাহেব? মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে MBBA করবে। MBBA কমপ্লিট শেষ হলে যদি মন চায় তাহলে জব করবে, কিন্তু আমাদের ফ্যামিলি তো মেয়েদের জব এলাও না। রেজন সাহেব সোফায় হেলান দিয়ে বসা ছেড়ে সোজা হয়ে বসেন। কিছুটা অবাক মিশ্রিত স্বর টেনে বলেন, ও তাই নাকি? তাহলে তো বিষয়টি একটু ঝামেলার হয়ে গেল। এলাও নয় কেন? এটা আমাদের বংশ পরম্পরা হতে চলে আসছে। পরিবারে পুরুষরাই ইনকামটার মুখ্য বিষয়। আমরা মেয়েদেরকে দিয়ে জব করাই না। মেয়েরা পর্যাপ্ত শিক্ষিত হয়ে সংসার করবে, বাচ্চা মানুষ করবে, এইটাই, দ্যাটস ইট। শফিক সাহেব এই পর্যায়ে নিজেও খানিকটা অবাক হন। এই বিষয়টা তার নিজেরও অবগত ছিল না। মাত্রই তো শুনলো একেবারে নিষিদ্ধ। জি, একেবারে নিষিদ্ধ। বিশ্বাস না হলে আমার ভাতিজি বা মিসেস থেকে শুনে দেখুন, তারা তার প্রয়োজন মনে করে না। আমরা বিশ্বাস করে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হয়তো বা বিয়েটা নিয়ে আমরা সামনে এগোতে পারছি না। বিষয়টা এখানেই শেষ করা উচিত। মানে, আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি ভাই সাহেব। আপনাদের পরিবারের মতের সাথে আমার আর আমার মেয়ের মতামত মেলেনি। সেক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে অনিচ্ছুক এই বিয়েতে, মাফ করবেন। তৌসিফ আশ্চর্য চোখে তাকায় বড় চাচার দিকে। জনাব ইসাক অসন্তুষ্ট গলায় বলে, এভাবে মানা করে দেওয়ার যুক্তিযুক্ত নয় ভাই সাহেব। তাহলে কি আমরা ধরে নিব আপনাদের মেয়ের চাহিদা অত্যাধিক থাকার কারণে সে ইনকাম করতে চায়? আমি আমার মেয়েকে অত্যাধিক চাহিদা পূরণের জন্য শিক্ষিত করতে চাই না। বিদ্যা তার একমাত্র অস্ত্র, যেটা দিয়ে সে তার জীবনে কঠিন সময় আমার অনুপস্থিতি অনায়াসে পার করতে পারবে। আর আমি বাবা হয়ে আমার মেয়েকে এই দুনিয়ায় তো খালি হাতে রেখে যেতে পারবো না, তাই না? কপাল বড় অদ্ভুত জিনিস। দেখা গেল কোনো একভাবে আমার মেয়ে একা হয়ে গেল। আর যেহেতু অন্য সব বিষয়ে দক্ষতা কম, তাহলে তো তার বিদ্যার আশ্রয় নিতেই হবে। সে নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারবে। তখন মনে কষ্ট থাকলেও পেটে কিন্তু ঠিকই ভাত থাকবে। অন্তত মানুষের মুখোমুখি হয়ে থাকতে হবে না তাকে। তার মানে তাকে জব করতেই হবে। সে উচ্চশিক্ষিত হবে, এটা মেন ফ্যাক্ট। জব করবে কিনা সেটা একমাত্র তারই ব্যাপার। এটা নিয়ে তবে ফ্যামিলি ডিসিশন, নিজস্ব সন্দেহ নেই। অবশ্যই ভাই সাহেব, লক করে নিতে পারেন, কোনো নড়চড় হবে না। ইসক সাহেব গম্ভীর কণ্ঠে তৌসিফের দিকে তাকালেন। তুমি তো বলেছিলে এই বিষয় ক্লিয়ার করেছো দুজনে মিলে, তাহলে এত মতবিরোধ হচ্ছে কেন? আঙ্কেল শেহরিন তো কালকে ক্যাফেতে না করেছিল কি এই বিষয়ে? না, করেনি। তবে কিছু না। আই অ্যাম রিয়েলি সরি। বিয়ে নিয়ে দু কথা মিলে অমিল হবে। প্লিজ এটা পজিটিভলি নেবেন। আপনাদের ছেলের জন্য আমার শুভকামনা থাকবে। আপনাদের পছন্দ অনুযায়ী মেয়েকে পুত্রবধূ হিসেবে মনোনীত করুন। কিন্তু ভাই সাহেব, আপনি প্লিজ, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। যা বলার অনেক কথাই বলে ফেলেছি, আর নয়। দাবার গুটি হাতে হতে বেরিয়ে যেতে দেখে শাহিদা বেগম মিসেস মনিকা বিস্ফোরণের নেত্রে একে অপরের দিকে তাকান। বিয়েটা জোর লাগাতে দৃঢ় কণ্ঠে বলেন, দুলাভাই কি করছেন আপনি? এত ভালো সম্বন্ধ হেলাধুলা করছেন এই সামান্য একটা বিষয় নিয়ে? প্লিজ না করবেন না। দেখুন, তৌসিফ তো অনেক ভালো পদে রয়েছে। শুধু অনিভাকে কেন এমন চাপ নিতে হবে? তার চেয়ে মন দিয়ে সংসার করাটাই উত্তম হবে। আমি মেয়ের বাবা,
মেয়ের কথা এবং সিদ্ধান্ত আমার কাছে শেষ কথা। তোমার কথা শুনে আমি অপ্রয়োজনীয় তাই অনুভব করছি। শাহিদা, কিপ সাইলেন্ট। ইমদাদুল সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ালেন, তিক্ত কণ্ঠে বললেন, এসব আদিক্ষেতা ছাড়া কিছু নয়। পাশ করে বের হয়ে সেই তো ঢুকবে কোন এক কোম্পানিতে, বিসিএস ক্যাডার তো আর হতে পারবে না। রিজন সাহেবের সাথে হতে দাঁড়িয়ে পড়ে, মুখে দীর্ঘ হাসি এনে বলে, এ প্রাউডলি এডুকেটেড পারসন ইজ বেটার ফর দ্য contrary that on the inhuman BCS cadre like him. So কোনো চাপ নেই, মেয়ে শিক্ষিত হয়ে মানুষ তৈরি হোক। আসতে পারেন আপনারা। এগেন সরি। সন্ধ্যা 7টা। চট্টগ্রাম শহরের বুকে রাতের আলো, চারপাশে কেটেছে অন্ধকারে, আকাশে জমা মেঘের সারি। পূর্ণিমা এসে ঝুঁকেছে, তবে রূপালী আলো দূর থেকে চোখ পড়ে ছোট পাহাড়ের আনাগোনা। দিনের রুদ্রময় তাপ শেষে রাতে বইছে নির্মল হাওয়া, আর এই স্নিগ্ধ সন্ধ্যা উপভোগ করতে বেরিয়ে পড়েছে বাবা মা। বিকেলের ঝুলি ঝামেলা শেষ করে দুজনে এখন প্রফুল্ল বেশ। শেহরিন জানালা হতে মুখ ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে নির্মত স্বরে বলে, ধন্যবাদ বাবা এত পিসফুলি সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য। আর আমি ভীষণ চিন্তায় ছিলাম এই সময়টা। রিল্যাক্স মা, এগুলো জোর জবরদস্তির কোনো বিষয় না। বাট একটা মজার বিষয় কি জানো, কালকে তোমার বলা প্রতিটা কথার সত্যতা আজকে আমি নিজে পেয়েছি, অ্যান্ড ইট মেড মি ফিল ভেরি অ্যামাউন্ট। আমার নিজেরও এমনই লেগেছিল বাবা। আমি ভাবতেই ভীষণ অবাক হয়েছি তারা নিজেকে এতটা নিচুভাবে ক্যারি করে। খুবই স্বাভাবিক। যাই হোক, বাদ দেই। আচ্ছা, কালকে তাহলে চলো আমরা নতুন বাসস্থান খুঁজি। শেহরিনের গলা স্বর নামায়। মোজাম্মেল আঙ্কেলের দিকে নজর রেখে বলে, এত তাড়াতাড়ি নয় মা। আজকে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেখানে তোমার মামির বিরূপ প্রতিক্রিয়া অ্যাজ লাইক সে বিষয়টা যেন মানতে পারছিল না। আমি শিওর তার এই মনের ক্ষোভ তোমার ওপর প্রয়োগ করবে, এবং সেটা যে কোনোভাবে, যেটা আমি মোটেও হতে দিতে চাই না। তোমার কি খুব অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। আর যেতে পারলে ভালো। মোমো আরসের জন্য। রিজন সাহেব স্নেহময় দৃষ্টিতে মেয়ের পানে তাকান, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ছুটির দিনগুলো ওদের জন্য তুলে রাখবে, বাচ্চাগুলোর সাথে সময় কাটাবে। আমি শফিককে বলে যাব। শোনো মা, কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভুক্তভোগী হওয়ার চেয়ে সেখান থেকে আগে সম্মানের সাথে বেরিয়ে আসা ভালো। জি বাবা। কিছু সময়ের ব্যবধানে গাড়ি এসে থামলো কিয়ারতি এলাকায়। মোজাম্মেল আঙ্কেল পিছে ঘুরে শেহরিনের দিকে তাকিয়ে, আর একটু জামু? না আঙ্কেল, সামনেই বসা। রেজন সাহেব ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে সময় দেখে নিলেন। আমি তাহলে 9টা বা 9:30টার দিকে এসে তোমায় রিসিভ করে নিয়ে যাব। তুমি একটু এসো না বাবা। শ্রী তোমার বাবা মা বারবার তোমার সাথে দেখা করবে বলেছিল। আজ নয় মা, তুমি ওনাদের সাথে বলে দিও বিদেশে পাড়ি দেওয়ার আগে বাবা অবশ্যই দেখা করবে। শেহরিন গাড়ি হতে নামে, হাতে তার শ্রীতমার জন্য একটা ছোট্ট গিফট। ছোটবেলায় হতে তাই অভ্যাস কখনো কোনো ফ্রেন্ডের বাসায় গেলে সবসময় টুকটাক গিফট নিয়ে যাওয়া, হোক সেটা চকলেট কিংবা পেস্ট্রি। এখন বড় হয়ে গিয়েও তার স্বভাবটা যায়নি। আজ অবশ্য সে শ্রীতমার জন্য নিয়ে এসেছে মালয়েশিয়ান হতে কিনে আনা নকশা করা একটা ডায়েরি। এমন সে ডায়েরি আগেও একজনকে দিয়েছিল। 12 বছরের সঙ্গী হিসেবে কেউ একজন ছিল তার জীবনে প্রিয় বান্ধবীর তালিকায় একমাত্র নামটি সেই দখল করেছিল। আজ সে হারিয়ে গিয়েছে তার জীবন থেকে বহুদূর। আজ তার একে অপরের অপরিচিত, ভীষণই অপরিচিতা। আসছি বাবা। রেজন সাহেব মেয়েকে বিদায় দিয়ে মোজাম্মেল সাহেবের দিকে তাকালো। এমপি সান্নিধ্য শাহজাহানকে চিনো মোজাম্মেল? জি ভাইজান চিনি। নিয়ে চলো কার্যালয়ে। সে তো সদরঘাট। দূরে কোথাও? কাছেই তো। আচ্ছা। টানা 3 দিন চট্টগ্রামের 3 জায়গায় অনুষ্ঠান হয়েছে বিশাল রাজনৈতিক সমাবেশ। সমাপ্তির দিন আজকেই সমাবেশটা রয়েছে ফটকছড়িতে। এমপি সান্নিধ্য শাহজাহান এলাকার স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রী সহ বড় বড় নেতাদের উপস্থিতিতে সমাবেশটা বেশ সুষ্ঠুভাবেই সম্পাদন করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে 2টো গাড়ি বহর অবশেষে বাসার উদ্দেশ্যে ভিড়েছে এমপি সাহেবের। যদি একটু ফাঁকে তার একটু কার্যালয়ে যাওয়ার কথা ছিল। কিছু সই বা সাবুত পেন্ডিংয়ে আছে, যেটা আবার কালকের মধ্যেই তাকে শেষ করতে হবে। আর কিছুদিন পরেই যেতে হবে ঢাকার কিছু অঞ্চলে জাতীয় সংসদ অধিবেশনে। কিন্তু নেতা সাহেব ভীষণ ক্লান্ত। অন্য সবার তুলনায় তার দায়িত্ব আজকে অনেক বেশি ছিল। সেই সাথে প্রতিপক্ষ দলে ঠান্ডা রাখতে দিতে হয়েছে বাড়তি নজর, কারণ তার বিরুদ্ধে কিছু ঘটনা আগেই সে অনুমান
প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছে। ধরতে গেলে আজকে সারাদিনটা রোদ এক প্রকার তার মাথার ওপর দিয়ে গিয়েছে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিয়েছে এমপি সাহেব। আজকের হিসাব ভাবতে থাকে। উপস্থিত দুজন নেতার আচরণ তার কাছে অনেক সন্দেহজনক লেগেছে। এদিকে পিছনে এখন লাগতে হবে লোক, নিশ্চয়ই রিমন, গাড়ি ঘোড়া। সান্নিধ্য চোখ খুলে আসিফের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, কেন? ভাবির বাবা কার্যালয়ে এসেছে, সম্ভবত আপনার সাথে দেখা করতে। সান্নিধ্য নিকট হেলান দেওয়া ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে। বাঁকানো ভুরুদয় তার সোজা হয়ে যেতেই আসিফ নিঃসংকোচ গলায় বলে, মাত্র খবর এলো। রিমন আর কোনো প্রকার টুবাক্ত না করে সে জানে এই মুহূর্তে উড়ে যেতে পারলে স্যারের জন্য হয়তো সবচেয়ে ভালো হবে, কেননা মিলন হতে স্যারের মুখ দেখে বোঝা যাচ্ছে বিশাল পরিবর্তন। প্রায় 11 মিনিটের মাঝে উচ্চ গতির কারণে গাড়ি এসে পৌঁছায় কার্যালয়ে। সান্নিধ্য ভেতরে প্রবেশ করে সোজা হয়ে যায় দোতলায়। যাওয়ার পথে নির্দেশ দেয় 2 কাপ ব্ল্যাক কফির। দোতলায় ওয়েটিং রুমে বসে আছে রেজওয়ান সাহেব। এতক্ষণ চারপাশে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, বেশ পরিপাটিভাবে গোছানো সবকিছু। দলের কর্মীরাও বেশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে তার সঙ্গে। অপরিচিত ব্যক্তি হয়ে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন হালকা নাস্তা। অবশেষে স্লাইড ডোর টেনে ভেতরে প্রবেশ করে সান্নিধ্য। রেজওয়ান সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত আপনাকে এভাবে অপেক্ষা করানোর জন্য। রেজওয়ান সাহেব হালকা হাসেন। কালকে সে আসার পথে নেতা সাহেবকে দূর থেকে অল্প বিস্তার দেখে বুঝেছিল সুদর্শন পুরুষ উনি। আজ সামনাসামনি দেখে তার ধারণা পুরোপুরি সত্যি হলেও। শ্যামলা চেহারা সুদর্শন নেতা সাহেব, যদিও চোখে মুখে ক্লান্তির রেশ স্পষ্ট ছাপানো, তবুও ভাটা পড়েনি কোনো কিছুতে। অঙ্গভঙ্গি দেখেই বোঝা যায় বেশ এনার্জেটিক। বাহ, জনগণের জন্য দেখছি বেশ ভালোই কাজ করছেন আপনি। আজ পর্যন্ত কোনো নেতাকে এত কথা বলতে দেখিনি, বরং এই সময়ে কোনো আবদার নিয়ে আসলে তারা অনেকটা অসন্তুষ্ট হয়। আমিও হয়তো তার ব্যতিক্রম নয়। অসময়ে আবদার ভালো চোখে দেখতাম না। আর আপনি আমার কাছে আবদার নিয়ে আসেনি, সাক্ষাৎ করতে এসেছেন। রেজওয়ান সাহেব শুরুতে নেতা সাহেবকে একটু সুবাক্য দ্বারা পরীক্ষা করতে গিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে স্পষ্ট সত্য স্বীকার অবধি যে পাবে সেটা আশা করেনি। তিনি ভেবেছিলেন হয়তো খুশি হয়ে নেতা সাহেব নিজের সম্পর্কে আরও 2-4টা ভালো কথা যোগ করবেন, কিন্তু সেরকমটা না হয় একটু বিস্মিত চোখে তাকান তিনি। অতঃপর মুখে হাসি রেশ টেনে নিয়ে বিষময় নিয়ে বললেন, রেজওয়ান চৌধুরী। সান্নিধ্য শাহজাহান, প্লিজ টেক সিট। দু সারিতে সাজানো সোফায় দুজন মুখোমুখি হয়ে বসে। চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য। এই তো আমার জানা মতে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ উপজেলা এটা। প্রশাসনিকে হয়তো 2টা পৌরসভা, সময় 18টা উপজেলা নিয়ে গঠিত। কত ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন? সান্নিধ্য শান্ত চোখে তাকায় রেজওয়ান সাহেবের দিকে, ধীর কণ্ঠে বলে, তুমি বলে খুশি হব। আপনি আমার রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে কেউ নয়, সো প্লিজ। 45,000-এরও বেশি ভোটের ব্যবধান ছিল। ওকে, তুমি করে বলছি তাহলে। শিওর? কত শতাংশ হবে তাও? আনুমানিক 60-70% হবে। অনেক ভোট। কার্যালয় কি বিশাল ছিল? সান্নিধ্য সোফার কোনায় কনুই ঠেকে থুতনির নিচে হাত রাখে, ক্ষীণ হেসে বলে, সেরকম কিছু নয়, জনগণের মাঝে থেকে হয়ে গিয়েছে। ইন্টারেস্টিং। দুজনের চলমান কথায় মাঝখানে আসিফ কফি নিয়ে আসে। অতঃপর তার প্রস্থান হতেই রেজওয়ান সাহেব কফির মুখে চুমুক দেয়। টেনে ভুরু উঁচিয়ে ব্যাকগ্রাউন্ডে আসা অবস্থায়, তোমার অবশ্য ভালো। খুব একটা ভালো নয়। মুখবরি আছে লিস্টে? আছে। রেজওয়ান সাহেব চোখে চোখ রেখে বলেন, সংখ্যাটা কি অনেক বেশি? 10 অতিক্রম হয়নি এখনো। তুমি জানো কাকে এসব বলছো? সংকোচ ফিল করছো না? জানি, কিন্তু আমি মিথ্যা বলতে পারি না। বা এগুলো খারাপ গুণের মধ্যেও ভালো একটা পেলাম। মানুষের জন্য কাজ করো অথচ মানুষ মারো। কোন ধরনের মানুষ? কোন ধরনের মানুষ মানে? আমি ভালো মানুষের জন্য কাজ করি, শুধু মন্দ মানুষকে মারি। বিশেষ করে আমার ভালো কাজে যারা বাধা দিতে আসে, আমার পেছনে যারা অযথাই লাগে, আমি তাদের শাস্তি দিতে বাধ্য হই। এক্ষেত্রে আমি এটাকে খারাপ কাজ মনে করি না। রেজওয়ান সাহেব স্থির দৃষ্টিতে তাকিয়ে, আবার আমার মেয়েকেও এত ভালোবাসো, তবে বিয়ে করতে চাও? তোমার কি মনে হয় তোমার এই খারাপ গুণাবলী দেখেও আমি রাজি হব আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে? আমি কেন
ভালো হওয়ার জন্য আপনার মেয়েকে খারাপ চাইবো? কারণ আমার ভালো থাকাটাই আপনার মেয়েকে ঘিরে। আপনার মেয়ের ভালো রাখাটা যদি আমার ভালো থাকাটা হয়, তাহলে আপনার কি উচিত নয় মেয়ের ভালো চাওয়া? সুকৌশল ঠান্ডা মাথায় কথার প্যাচ। রেজন সাহেব তীক্ষ্ণ চোখে দৃষ্টিতে সামনে বসা ছেলেকে পর্যবেক্ষণ করেন। নরম গলায় বলে, আমার মেয়ে তোমার এই খুন খারাপি ডার্ক সাইড দেখে মোটেও ভালো থাকবে না। ওর হেমাটোফোবিয়া রয়েছে, যেটা ওকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। রক্ত, ইনজেকশন, পিস্তল এগুলো দেখলেই তার মধ্যে সে থাকে না। তুমি ওকে নিয়ে ভালো থাকতে পারবে না। তোমার মতো এমন তরুণ উদ্দীপনা নেতা সহধর্মিণী হওয়া উচিত, তোমার মতো প্রখর নির্ভীয়া। আমি তাকে ভালোবাসি, তাকে যে কোনোভাবেই ভালো রাখাটা আমার দায়িত্বের মধ্যে পড়বে। আমি শুধু এইটুকুই ব্যবস্থা করে দিন। ভালোবাসো কিভাবে? হয়ে গেছে ওই একইভাবে। এক্সকিউজ মি? শানিত তীক্ষ্ণ শীতল শোকে সংযুক্ত কণ্ঠে বলে, সরি, ভুল করে বেরিয়ে গেছে। তোমার নাকি রাগ অত্যাধিক? আপনার মেয়ের জন্য ভালোবাসা চেয়েও অত্যাধিক নয়। শুধু মুখেই নয় তো। নেতা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়েটা ম্যানেজ করে দিন, কাজে করিয়ে দেখাবো। আমি চোখের পারফেক্ট হতে চাই না, আমি আপনার মেয়ের চোখে পারফেক্ট হতে চাই। আমি আমার ব্যক্তিগত নারীর কাছে লয়াল, অনেস্ট হলেই হলো। আপনি সম্মানিত মানুষ, আমি ভীষণ নগণ্য। তাই রিকোয়েস্ট করছি, আপনারা বাবা মেয়ে আমার প্রতি একটু সহানুভূতিশীল হন। তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার ব্যক্তিগত তেলবিহীন কথাবার্তার মানেই মুগ্ধ করছে। কিন্তু শুধুমাত্র প্রত্যেক মানুষের কি সব দিক দিয়ে ভালো থাকতে হয় বলুন? না, তা হয় না। আমি নিজেও ভালো নই সব দিক দিয়ে, বাট মানুষ তো ভালোবাসা দোহাই দিয়েও একটুকু বলে ঠিক আছে, আমি আর এ কাজ করব না। মিথ্যা আশ্বাস আমি দিতে পারছি না আঙ্কেল। আমার প্রতিপক্ষ আমার পেছনে লাগলে আমার অস্ত্র হাতে নিতেই হয়। তবে হ্যাঁ, আপনার মেয়ের আড়ালে সব হবে, রাজনীতি এসব পান্তা ভাত। রেজন সাহেব ভাবুক দৃষ্টি মেলে, আচ্ছা মুশকিল। মেয়ে আমাকে পাঠিয়েছে তোমাকে বোঝানোর জন্য, কিন্তু তুমি যে হারে উল্টো বুঝে দিচ্ছ, আমি তো গলে যাচ্ছি। আমার তো বাবা পৃথিবীতে হয়তো কমই আছে যে কিনা জেনে শুনে ভয়ানক রাজনীতিবিদদের হাতে মেয়েকে তুলে দিতে যাচ্ছে। আচ্ছা, আমি একদিন পুরোপুরি ভালো করে আপনার আফসোস কমিয়ে দিব, সুদিন আসলে বহুদিন। এটা অবশ্য সত্যি। এখনো পুরোপুরি ভালো হয়ে যাও, তোমার নামে আমি বাড়ি গাড়ি সম্পত্তি সব লিখে দিব, কথা দিলাম। শানিদ রেজন সাহেবের দিকে মুখ তুলে তাকায়, দুহাত বুকে ভাঁজ করে শীতল কণ্ঠে বলে, শেহরিনকে দিয়ে দিন শুধু। আমি আমার যা সম্পদ আছে সেটা আপনার নামে লিখে দিব, কথা দিলাম। টানটার প্রত্যুত্তর রিজন সাহেব হালকা কেসে ওঠে শানিদর কথা শুনে। নিজেকে ধাতস্থ করে ভারী কণ্ঠে বলে, দেখো বাবা, ভালোবাসা, ভালো লাগে এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু জোরপূর্বক কিছু হয় না। আমি অপেক্ষা করছি। আত্মবিশ্বাস আছে কিনা নিজের প্রতি? আছে। গুড। যাই হোক, তোমার মনে হয়তো প্রশ্ন এসেছে মেয়ে যেখানে রাজি নয় সেখানে বাবা এসেছে দেখা করতে। নিশ্চিত হলে ভালো হয়েছে, পছন্দ হয়েছে। আর এগুলো জাস্ট এমনিতেই বলছে টেস্ট করার জন্য। অ্যাকচুয়ালি ইউ ক্যান থিঙ্ক হোয়াট আর ইউ ওয়েন্ট, নো প্রবলেম। হ্যাঁ, তবে আমি তোমাকে পছন্দ করেছি তোমার সাহসী আর মন মানসিকতা দেখে। আমি কাপুরুষ পছন্দ করি না। আমার মেয়ের আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমি হন্য হয়ে খুঁজে চলেছি এমন কাউকে যে কিনা আমার অবর্তমানে তাকে ভালো রাখবে। তুমি কি ভেবেছো আমি শুধুমাত্র আমার মেয়ের কথা শুনে তোমার কাছে এসেছি? মোটেও না। তোমার বিষয়ে সমস্ত খোঁজ খবর আমার আগে না হয়ে গিয়েছে। জয়নাল শেখকে চিনো নিশ্চয়ই? হ্যাঁ, তোমাদের প্রতিবেশী। তোমার ব্যাপারে সমস্ত কিছু জেনে শুনেই কষ্টিপাত হয়ে যাচাই করতে এসেছি। সান্নিধ্য কত খেসে নিষ্পলক চাহনিতে তাকিয়ে থাকলেন। যাচাই করে কি পেলেন? ইটস গোয়িং টু পজিটিভ। থ্যাংক ইউ। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আছে, শেহরিনকে তুমি প্রেশার দিবে না। ওকে সময় দাও, তোমাকে বুঝতে দাও। ও যদি বুঝে, অনুভব করে তোমাকে ভালোবাসে, তাহলে আমি নিজে এক করে দিব। কিন্তু প্লিজ তুমি তোমার ক্ষমতা কিংবা জোর দেখাবে না। শানিত স্মিত হেসে জবাব দেয়, ধৈর্যের পরীক্ষা আমি বরাবরই শূন্য ছিলাম আঙ্কেল, কিন্তু আপনার মেয়ের কারণে মনে হচ্ছে নিশ্চয়ই A+ পাবো। তুমি A+ পেলে আমি মিষ্টি খাওয়াবো, যাও। সান্নিধ্য ডান হাতে পাঞ্জাবির হাতা গুটিয়ে নেয়, বসা ছেড়ে উঠে নিজ হাতে বাড়িয়ে দেয় রেজন সাহেবের উদ্দেশ্যে। নির্মেদ স্বরে বলে, ওকে, ওয়েল ডান, ডিল ফাইনাল। ডিল ফাইনাল। এই পর্যন্ত ছিল হচ্ছে পর্ব 16।
এখন শুরু করছি পর্ব 17। কাল পুরো একটা দিন ঘোরাঘুরি শেষে মোটামুটি মন মতো একটা বাসা খুঁজে পেয়েছে শেহরিন আর তার বাবা। চুয়েটের একদম কাছাকাছি পাহাড়তলি এলাকার খানপাড়া জামে মসজিদের ঠিক দক্ষিণ প্রান্তে দোতলার এই বাসভবনের নিচতলায় দুটো ইউনিট। এক ইউনিটে তার মতো দুজন চুয়েটের শিক্ষার্থী থাকে, অপর দিকের ইউনিটে নতুন একটা মেয়ে সহ সে থাকবে। মাসের শেষ দিক হয় মেয়েটি 1 তারিখে উঠেছে ও শেহরিন বাবার উপস্থিতিতে কালকে দেখা দেখি সে সব ঠিকঠাক করে উঠেছে, কারণ বাবা চলে যাবে আজকে। আর বাবা চলে গেলে এক মামা আর সে সব দিক সামলে উঠতে পারবে না। আর তার ওপরে মামা আজকে 11টা হতে অফিস, তাকে তো কর্মস্থলে যেতেই হবে। কাল সন্ধ্যা হতে আজকে বেলা 10টার মধ্যে যাবতীয় সব কিছু গুছিয়ে নিয়েছে তারা 3 জনে। 2টো রুম, সাথে লাগানো বেলকনি, সাথে একটা ছোট ড্রয়িং রুম, কিচেন আর 2টো টয়লেট। আয়তনের দিক থেকে পুরো বাসাটা একটা ছোটখাটো টিপটপ রয়েছে বলা যায়। গাছপালা দিয়ে সাজানো এই বাসাটার নাম শুভলতা ভিলা। একজন মানুষ থাকার জন্য যেন নিজের জিনিসপত্র লাগে শেহরিন জানা ছিল না। বাবা তার লিস্ট মাত্র চোখের সামনে ধরতেই কপালে উঠে গেল চোখ। হাই হাই কণ্ঠে বলে ওঠে, বাবা লিস্টের নাম্বার তো হাফ সেঞ্চুরি করে ফেলেছে, এত কেন? রেজন সাহেব আবারও কি যেন ভাবতে লাগলেন। উত্তর দেয়, চোখ বুলিয়ে দেখো, প্রয়োজনীয় কিছু জিনিস বাদ নেই তো। শেহরিন সত্যি লিস্টখানা চোখ বুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, পরিশেষে আবার অবাক স্বরে বলে উঠল, বাধ্য হয়, সত্যি তো, এগুলো তো আমার সব দরকার। তবে সবকিছুর মাঝে রান্নার ঝামেলাটা নিয়ে বেশ চিন্তায় হতে হলো রেজন সাহেবের। মেয়ের ঘর কষ্টটা তাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে। মনে মনে তিনি সিদ্ধান্ত নিলেন সামনের হোটেলের মালিককে মাসিক খরচ দিয়ে খাওয়ার ব্যাপারটা সামলাবেন। কিন্তু এর মাঝে বাড়িওয়ালার দেওয়া সমাধানে বেশ নিশ্চিত হলো পাশের ইউনিটের 2টো মেয়ে নিজেরাই রান্না করে খায়। কিন্তু শেহরিন যেহেতু রান্না করতে ভীষণ কাঁচা, এই জন্য বাড়িওয়ালা ছোটা বুয়া এনে তাকে দুপুরে রান্না করে দিয়ে যাবে। আর বুয়াটা শেহরিন নিজের কাঁধে তুলে নিল নিজের বাড়ির এক কর্মী হিসেবে। ও বাবা, কি সুন্দর লাগছে আমার রুমটা, দেখছো না? মামা, আপনার পছন্দ হয়েছে? পুরো রুমটা সুন্দরভাবে ডেকোরেশন করা শেষ। বাবা মামা দুজনে অক্লান্ত পরিশ্রমে শেহরিনকে মোটামুটি নিজস্ব কক্ষে স্বাদ এনে দিয়েছে। জানালার পর্দা, বেডশিট, কুশন সবকিছুর সঙ্গে কালার ম্যাচিং করা দিয়েছে। মাঝারি সাইজের একটা কাঠের আলমারি এবং একটা স্ট্যান্ড মিরর, শুট ক্যাবিনেট সহ আরও যাবতীয় জিনিস কালকে রাতেই তো কেনা শেষ। তাছাড়াও লিস্টে আরও কিছু জিনিস বাকি রয়েছে। নিজে কিছু কিছু কিনবে, বাদবাকি বড় বড় জিনিস মামা কিনে পাঠাবে। খুব সুন্দর হয়েছে, একদম ঢাকায় তোমার রুমটা যেভাবে সাজানো ওই রকমই লাগছে। তবে তোমাকে ভীষণ মিস করবো মামনি। আমার খুব খারাপ লাগছে একমাত্র ভাগ্নিকে নিজের কাছে রাখতে না পেরে। ও মামা, আপনি কাঁদছেন কেন? আমার কিন্তু ভীষণ কষ্ট লাগছে, আমিও কান্না করে ফেলবো। ছুটির দিনগুলোতে কিন্তু আমরা একসাথেই থাকবো, সময় কাটাবো মোমো আরসকে নিয়ে। শাহিন সাহেব শেহরিনকে আলিঙ্গন করে 2 ফোঁটা চোখে জল ফেলন। সত্যি তার বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। কাল হতে আজ পর্যন্ত নিজেকে সব গুছিয়ে দিয়েছে, বারেবারের মতো হাত কেঁপেছে তার। কিন্তু দুলাভাইয়ের এই সিদ্ধান্তের ওপর তার বিরোধী করার সাহস নেই। সে নিজেই জানে কোনো সিদ্ধান্ত এই নিরুপায় হয়ে তিনিও মেনে নিয়েছে, আর মেনে নেওয়া ছাড়া যে কোনো পথ নেই। মন খারাপ হলো শফিক সাহেবের। তোমার কাছে মেয়ে থাকলো না জন্য ভেবে না নেওয়া দায়িত্ব শেষ। ওকে দেখভাল করে রাখার লঘু দায়িত্ব তোমার ওপর থাকলো। লঘু দায়িত্ব, অফিস সংসার সামলে যখন সময় পাবে অবশ্যই আমার মেয়ের খোঁজ নেবে। শফিক সাহেব ভেজা চোখে তাকান রেজন সাহেবের দিকে, নিম্নস্বরে বলেন, আমি ওর মামা হই দুলা ভাই, ওর পর কেউ নই। আমার ওপর দিয়ে গুরুদায়িত্ব থাকার কথা, ভাগ্নি দেখে রাখার। গুরুদায়িত্ব দিলেও তুমি সেটা পালন করতে পারবে না শফিক। শেষে আবারই আজকের মতো আফসোস করতে হবে তোমাকে ভীষণ কষ্ট নিয়ে। আমি চাই না আমার মেয়ের কারণে তোমার আর শাহিদা কিংবা সংসারের মধ্যে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হোক, যা বাচ্চাদের মধ্যেও বড় কোনো প্রভাব ফেলুক। আমি সত্যি লজ্জিত দুলাভাই, আমি সত্যি লজ্জিত। মামা থাকতে ভাগ্নিকে থাকতে হচ্ছে আলাদা বাসায়। আপা বেঁচে থাকলে এটা কেমনে দেখতো? রেজান সাহেব শফিক সাহেবের পিঠ চাপড়ে দিল। মলিন হেসে বললে, তোমার আপা বেঁচে থাকলে শেহরিনকে ঢাকায় পায়ে রাখতে দিত না। পাবলিকে না হোক প্রাইভেটে ভর্তি হতো। এই চট্টগ্রাম শহরটা শুধু তার কাছে মামার বাসা হিসেবেই থাকতো। কিন্তু ভাগ্য মানুষের কোথা থেকে কোথায় নিয়ে আসে এটা বলা কঠিন। তাই মনের কষ্ট রেখো না, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে।
শফিক সাহেব শেহরিনের কপালে আলতা চুমু দিয়ে বললেন, মামাকে ক্ষমা করে দিও মামুনি, যখনই কোনো দরকার হবে তুমি শুধু আমাকে একটিবার জানাবে। মামা সর্বত্র চেষ্টা করব তোমার কাছে ছুটে আসার, কেমন? শেহরিন অতি আবেগীয়, ভীষণ নরম কায়া। মামার চোখে তার ভেজানো কণ্ঠ, আর দুটো চোখ স্নিগ্ধ হয়ে উঠেছে মুহূর্তেই। নিজেকে দমিয়ে কাতর গলায় ছোট্ট করে উত্তর দেয়, প্রায় সব কাজ শেষ করতে করতে বেজে যায় 11টা। শফিক সাহেব বিদায় নেওয়া শেষ। এবার বিদায় নেওয়ার জন্য বের হয়েছে রেজন সাহেব, সঙ্গে রয়েছে শেহরিন। বাবাকে বিদায় জানিয়ে সে যাবে ভার্সিটিতে। 11:15টায় ল্যাব ক্লাস রয়েছে তার। বাবা হেঁটে চলে যায়। দেরি হয়ে যাবে না তোমার? শেহরিন ঘাড় ঘুরিয়ে সময় দেখতে দেখতে বলে, হাতে সময় আছে বাবা, সমস্যা নেই, গাড়ি গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তোমাকে তাড়াতাড়ি বিদায় দিতে হবে, তার যে হেঁটে যাওয়া অনেক ভালো, কিছুক্ষণ তোমার সাথে সময় কাটাতে পারবো। রেজন সাহেব মেয়ের অকাঠ্য যুক্তি শুনে মাথা নাড়ে হেসে ফেলল। পাগলি মা আমার, আবার কবে আসবে? যখন সুযোগ পাবো তখনই চলে আসব। কোনো কাজে বাহানা কিন্তু আমি শুনতে চাই না। এবার কোনো ঘোরাঘুরি হলো না। ভেবেছিলাম তুমি আসলে একটু সীতাকুণ্ড ঘুরে আসবো, যাওয়া আর হলো কই। আচ্ছা, সামনের বার ইনশাল্লাহ নিশ্চয়ই হবে। তবে শোনো মা, এখন একা একা থাকবে, নিজের যত্ন নিজেকে নিতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার হেলাফেলা করা চলবে না। সকালে নাস্তা না করে মোটেও ভার্সিটিতে পা রাখবে না, বলে দিলাম। আমি তোমার নামে কিন্তু এ নিয়ে অবজেকশন পেয়েছি। অবজেকশন নাম শুনে শেহরিন হাঁটা মন্তর হলো। বাবার দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, অবজেকশন পেয়েছো তুমি? বাপরে, কে দিয়েছে? মামি তো কখনো নয়। মামা? না। কাজু বুয়া? হ্যাঁ। শেহরিন আফসোস মাখা কণ্ঠে বলে, ইস, কাজু বুয়াকে ভীষণ মিস করবো বাবা। বুয়া অনেক ভালো মনের একজন মানুষ, আমাকে ভীষণ আদর করতো। এই একজন মানুষ আমাকে একটু বেশি কেয়ার করত। সব জায়গাতেই ভালো মন্দ মিশে থাকে। তবে তুমি নাস্তা করতে না, সেটা কেন বলো? দুঃখের কথা কি বলা যায় বাবা, বলো তো একটু শুনি। প্রতিদিন এক বেড টোস্ট, বাটার টোস্ট খেতে ভালো লাগতো না। সকালবেলার নাস্তা একটু ঝাল ঝাল পরোটা, আলু ভাজা, ডিম পোস্ট, এগুলো না হলে চলে। এই সিদ্ধ ভেজে পাউরুটি চাবানো যায় না, খেতে ভালো লাগতো না। মামি তো ঘুম থেকে উঠে 10টা-11টায় কাজু বয়সে অন্য সব কাজ করে সোজা দুপুরে রান্নার প্রিপারেশন নেয়। ব্রেকফাস্ট তুমি গোল্লায় যাও, এখানে তাহলে কি করবে? ও বাবা, ভার্সিটি যাওয়ার আগে হামেশ মামার দোকানে গরম গরম পরোটা ডাল ভাজি খেয়ে যাব, অনেক মজা। তুমি খাবে? চলো টেস্ট করে আজকে। না না, দরকার নেই, কিন্তু তোমার জন্য এত অয়েলি ফুড প্রতিদিন খাওয়া ভালো না। সকালে নাস্তায় ফলমূল, জুস, ডিম শুদ্ধ এনাফ, এনার্জি পাবা। এনার্জি দিয়ে কি হবে? সুস্বাদুই মুখ্য। রেজন সাহেব সরু চোখে তাকায় মেয়ের দিকে। শেহরিন দাঁত বের করে হাসে। আরে চাপ নিবেন না চৌধুরী সাহেব, ধীরে ধীরে রান্না আমি নিজে শিখে নিব। এরপর প্রত্যেকদিন সকালে ধোয়া ওঠা খিচুড়ি রান্না করে আপনাকে দেখাবো, আর আমি বসে বসে খাবো। ধন্যবাদ আপনাকে। বাবা মেয়ে টুকটাক গল্প করতে করতে চলে এসেছে চুয়েটের মেন গেটের সামনে। এতক্ষণ উৎফুল্ল মনে কথা বলা মেয়েটা এখন হঠাৎ চুপসে যায়। গাঢ় একটু নজরে দেখা দেয় জল, সে ভিড় করেছে চোখের কর্নিশে। আপনজনের বিদায় লগ্ন তাকে ভীষণ কষ্ট দেয়। এই যে বাবা এখন চলে যাবে, ভীষণ কান্না পাচ্ছে তার। আর একটু ছোট্ট করে সে হাউমাউ করে কান্না করতো, কিন্তু সে তো বড় হয়ে গেছে। কিন্তু এখন তো পারছে না কাঁদতে, নিজের সামলানোর প্রয়াস করেই চলেছে। নয়তো লোকে মন্দ বলবে। নিজেকে ভালো রেখো মা, যদি কোনো কিছু পছন্দ করো বা মনে ধরে। তোমার এই নতুন জীবন চাই, নতুন পথ চলার সঙ্গী চাই। বাবাকে নির্দ্বিধায় বলবে, আমি শোনার জন্য অপেক্ষা করছি। বিয়ের বিষয়টা নিয়ে তুমি এখনো উৎসাহিত বাবা? রেজন সাহেব মেয়ের কথায় তার মাথায় হাতুড়ে হাত বোলালো। তোমাকে নির্দিষ্ট একটা জীবনে পৌঁছে দেয় বাবা হিসেবে আমার একটি বড় দায়িত্ব এবং ফরজ কাজ মা। আমি চাই সুস্থ থেকে দেখে শুনে কাজ যথাযথভাবে পালন করতে, যাতে মেয়ের সুখটাকে আমি নিজের চোখে দেখতে পারি, অনুভব করতে পারি। কোনো আফসোস কিংবা অসমাপ্ত কাজ রেখে যেতে নেই। তুমি কি চাও আমি এখানে সবার সামনে কান্না করি? কেন? তুমি বারবার আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো, জানো না আমার কতটা ভীষণ কষ্ট হয়। দুঃখিত মা, রাগ করো না। জন্ম মৃত্যু এগুলো সত্য, মেনে নিতে হবে। যাই হোক, তুমি প্লিজ কেঁদো না, ইনশাল্লাহ বাবা থাকবে তোমার সাথে। শেহরিন বাবার বুকে আশ্রয় নেয় ঝড়ের বেগে। ফুপে কেঁদে ওঠে সে। রেজন সাহেব চোখের কোণে পানি এলেও নিভিয়ে নেয়। সুস্পষ্ট গলায় কণ্ঠে ঠিকরে বলে, নিজেকে শান্ত করো মা। তুমি শক্ত হলে
আমি ভালো থাকবো। আর হ্যাঁ, তোমার প্রতি করো নিখুঁত ভালোবাসা জন্মালে সেটাকেও সম্মান করো, অন্তত অপমান না, হেয় করো না। তোমার কাছে অনুভূতির দাম না থাকতে পারে, কিন্তু তার কাছে সেটা ভীষণ দামি। তুমি ঘুরিয়ে পেঁচিয়ে এমপি সাহেবের কথা বলছো কি বাবা? সেদিন নাক টেনে ভেজানো কণ্ঠে কথাটা জিজ্ঞেস করলো রেজওয়ান সাহেবকে। আমি তো নেতা সাহেবের কথা বলিনি মা, আমি তো যে কেউকেই বসাতে পারি। তোমার মনেই নেতা সাহেবকে কেন বসালো? কেন মনে হলো জানি না, মনে হলো তাই বললাম। আচ্ছা, তাহলে আমার নেতা সাহেবকে ধরে নিলাম, কেমন? উনি কি আসলে খারাপ? আমরা কি পরিপূর্ণ ভালো? তাহলে তাকে কিভাবে খারাপ বলি? শেহরিন নিরুত্তর হয়ে বলে। উত্তর খুঁজে পায় না সে। রেজওয়ান সাহেব নম্র কণ্ঠে বলে, মানুষকে যারা ভিতরে খারাপ বলে থেকে ওপরে ভালো সেজে থাকে, সমাজে তাদের কদর বেশি, ভালো ট্যাগ দেয় তাদের, এটা একটা সামাজিক বিধি। কিন্তু এমন মানুষ আছে যাদের কাজকর্ম সমাজের চোখে হয়তো বা খারাপ, কিন্তু তারা তার থেকে অনেক ভালো, নিজেকে জাহির করে না, এই আর কি। প্রকৃতপক্ষে আসল ভালো তারাই। নেতা সাহেব এমনই একজন। সে অকপটে স্বীকারোক্তি করে সে খারাপ, কিন্তু যারা জহুরে নজরে দেখে শুধু তারাই জানে তার ভেতরটা একদম নিখাদ। শেহরিন বাবার বুক হতে নির্মল চোখে তাকায়, মুখে ফুটে ওঠে নিরুক্তিক্তি। রেজওয়ান সাহেব মেয়ের স্নেহময়খা মুখে তাকায়। মেন গেটের দিকে অভ্যন্তরের স্থানে পৌঁছে গিয়েছে তারা। শেহরিন নিজেই কিছু কিছু জায়গা আশা কমিয়ে গ্রহণ করে নিয়েছে, ক্ষমতা বাড়ায়। দেখবেন বিনিময়ে তুমি অনেক কিছু পেয়ে গিয়েছো, কারণ জীবনে আমরা যা চাই অনেক ক্ষেত্রে আমরা তা পাই না। এক্ষেত্রে একমাত্র সলিউশন হাসি মুখে অ্যাকসেপ্টি। আল্লাহ হাফেজ। বাবা বিদায় নেওয়ার শেষে মনমরা হয়ে ল্যাব ক্লাস শেষ করেছে শেহরিন। ক্লাস শেষ করে 1:30টার পরে শ্রীতমা শেহরিন এই মন খারাপ দেখে আর বাসায় ফেরায়নি। নতুন বাসা, নতুন ছোট সংসার দেখতে এসেছে তার বান্ধবীর বাসায়। আর এতেই শোনা গেল বেশ খানিকটা খুশি ভর করেছে শেহরিনের মনে। বাবার বিদায়ের কষ্টটা ভুলে প্রবল আগ্রহ চিত্তে সে শ্রীতমাকে একে একে সব দেখাচ্ছে। ওয়াও ওয়াও, তোমার এত সুন্দর সুন্দর রুম হয়েছে শেহরিন। আমি তো পুরোই ন্যাচারাল একটা ভাইব পাচ্ছি। এই প্লাস্ট কোথা থেকে কিনেছো? এটা কেমন হয়েছে? এটা কেমন হয়েছে? কথা চলছে দুজনের। বাবা কালকে খুলশি থেকে জেড প্লান্ট আর স্পাইডার প্লান্ট এনে দিয়েছে। আর মামা বাসায় আমি যেদিন ঢাকা থেকে চট্টগ্রামে আসি তখন সাথে করে ফিলোল্যান্ড নিয়ে এসেছিলাম, ওইটা আজকে মামা দিয়ে গিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, চারপাশে সবুজ একটা ভাইব, মনে যেন শান্তি এনে দিচ্ছে। একই সাথে ম্যাচিং করে বেডশিট। বাহ, পর্দাটাও চমৎকার। তোমার ইন্টেরিয়র ডিজাইনটা অনেক ভালো, জ্ঞান রয়েছে। শেহরিন আপ্লুত হয়ে ওঠে, হাসি মুখে উৎকণ্ঠ কণ্ঠে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। তবে এই বেলকনিতে রাখা প্ল্যান্টগুলো রাখার জন্য কিছু মাটির তৈরি পট লাগবে। এখন কোথায় পাওয়া যাবে? শ্রীতমা চোখে চশমা ঠেলে ছবি তোলা বন্ধ করে শেহরিন দিকে এগিয়ে এসে বলে, মা গত মাসে হালি শহর থেকে বেশ কিছু পট নিয়েছিল প্লাট কেনার জন্য, তুমি সেখানে দেখতে পারো। কিনবে তুমি যাবে একটু সাথে? হোয়াইট নট, লেটস গো। শেহরিন শ্রীতমা প্রচণ্ড উচ্ছ্বাসে জড়িয়ে ধরে। উৎফুল্ল দুই বান্ধবী মেতে ওঠে। আজকে আমরা প্রচুর ঘুরবো, কেনাকাটা করব, অনেক বেশি খাবো। ঠিক আছে, ওকে, ডান। চলো তাহলে একটু পরেই বের হই। ওকে, আমি মাকে আগে ইনফর্ম করি, চিন্তা করবে তাছাড়া। ঠিক আছে। পাহাড়তলি থেকে হালি শহর যেতে যেতে সময় বাজে 4:45। আর একটু আগেই পৌঁছাতে পারত শেহরিন শ্রীতমা, কিন্তু দুর্ভাগ্যবশত আটকে পড়েছিল ট্রাফিক জ্যামে। এসে হালি শহর এক্সপ্লোর করতে বের হয়েছে তারা। সমুদ্র তীরবর্তী এলাকায় গোধূলি বেলায় সূর্য একদম চিকচিক করছে পানিতে। কি সুন্দর লাগছে দেখলেই, তাই না? হ্যাঁ, শহরটা বেশ সুন্দর। এখানকার সূর্য অস্তটা অপূর্ব লাগে দেখতে। দেখোনি তুমি আগে? হ্যাঁ, একবার এসেছিলাম। লেকের ধারে ছোট ফুচকা, টক জল, ঝালমুড়ি, ছোলা, মাখানো, পেঁয়াজ সবকিছু একটু একটু করে টেস্ট করা হয়েছিল দুই বান্ধবীর। অনেকদিন পর একটু সময় নিয়ে ঘুরতে বের হয়েছে। আনন্দ হওয়ায় গা এলিয়ে দিয়েছে দুজন। দুপুর হতে পার করা মন খারাপগুলো দলা পাকিয়েছিল শেহরিনকে ছেড়ে। উড়ে গিয়েছে এখন তারা। মেয়েটার প্রকৃতির মাঝে ডুবে গিয়েছে ভীষণভাবে। 7 নম্বর রোডের পাশে যে দোকানটা, ওইটার কথাই বলল। হ্যাঁ, এই লেখালেখি দিয়েছে ঠিকানা। চলো যাওয়া যাক।
টেরাকোটা গ্যালারি দোকানটা দুটো শাখা। শেহরিন ও শ্রীতমা খুঁজতে খুঁজতে 1 নম্বর শাখাতে এলো। দোকানের মালিক অতীশ কুমার পাল জানায় তারা যা কিনতেন এসেছে সেটা তাদের আরেকটা দোকানে অনেক ভালো কালেকশন রয়েছে। চেনার সুবিধার্থে ঠিকানার মালিক নিজেই লিখে দিয়েছে। খুব বেশি দূরে না, মেন রোডের অপোজিট পাশে 7 নম্বর রোডের গলির মোড়ে। আঙ্কেল গাড়ি থামান তো। সানজি তাড়াহুড়ো করে ড্রাইভার আঙ্কেল জামশেদকে গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে জানালার কাছ নামিয়ে মুখ গলির পানে বাহির করায়। পরিচিত দুটো মুখ দেখতে পেয়ে কণ্ঠ চড়া, এই পিচ্ছি দুটো এদিকে আসো। হাঁটা পথে আচমকা কারো ডাক শুনে সাইডে ঘুরে তাকায় শেহরিন শ্রীতমা। বাঁকানো ভুরুদয় গাড়ির ভিতরে আগন্তুক ভালোভাবে দেখতে গিয়ে দেখতে পায় অতি পরিচিত সিনিয়র আপা সানজিকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছো মেয়েরা? শেহরিন শ্রীতমা ফুটপাতে রাস্তা থেকে নেমে এসে গাড়ির কাছাকাছি দাঁড়ায়। সানজির সাক্ষাতে গাড়ি হতে নেমে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সরু চোখে বলে, নেতার বাড়ি সামনে, নেত্রীর পদযাত্রা। বাবা, খুব ভালো। সানজির কথায় আগামাথা দুজনে কেউ বুঝতে পারে না, মুখ চর্চাই করে একে অপরের। শেহরিন আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করে, নেতা আর নেত্রী কি আপু? বুঝতে পারোনি? না। তুমিও পারোনি? না আপু। ওকে, মোড় হতে ডানে তাকাও, সাদা একটা বাড়ি দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ওইটা তোমার নেতা সাহেবের বাড়ি, আমাদের বাসা। অনাকাঙ্ক্ষিত বার্তা কর্ণকুহরে পৌঁছাতেই আকাশ হতে বিভৎস হয়ে পড়ল যেন শেহরিন। চোখ দুটো তার আপনা আপনি গোল হয়ে গেল। শ্রীতমা হাত খামচে ধরে বলে, তুমি জানতে? না। তুমি? না। আমি কিভাবে জানবো? সানজি দুজনের হাত ধরা দেখে হাঁ করে মুখ দিয়ে ঠোঁট টিপে হাসে। মুখরেখা পরিবর্তন করে স্বাভাবিক করে বলে, হয়েছে, কেউই চিনো না। সত্যি বলছি আপু, বিশ্বাস করো। করলাম। শেহরিন সানজিকে আরো ভালোভাবে বিশ্বাস করানোর জন্য হাতের মুঠো থাকা ঠিকানাটা উন্মুক্ত করে। আমরা আসলে টেরাকোটা গ্যালারিতে এসেছিলাম আপু, এই যে দেখো ঠিকানা। সানজি এক পলক ঠিকানার দিকে তাকিয়ে বলে, যে গ্যালারিতে আসো এখন আমার সাথে আমার বাসায় চলো। সুদূর পাহাড়তলি থেকে হলিশপুর কুটুমবাড়ি এসেছো, খালি মুখে ফেরত যাবে নাকি? সানজির মুখ ভয়াবহ কথা শুনে শেহরিনের সর্বাঙ্গ যেন প্রথমে মাথায় আসে নেতা সাহেবের কথা, সঙ্গে সে একটা প্রবাদ বাক্য, যেখানে এমপি সাহেবের ভয় সেখানেই শেহরিনের আগমন হয়। না, জেনে শুনে সে বাঘের খাঁচায় পা দিবে না। আপু আজকে নয়, অন্য একদিন। 6টা বাজে, 7টার মধ্যে বাসায় ফিরতে হবে। বাজুক 7টা, আমি নিজে তোমায় বাসায় রেখে আসবো। আপু আজকে না প্লিজ, কোনো কথা শুনছি না। এসেছো যখন একটু আপ্যায়ন তো করতে হবে। আফটার অল আমরা চিটাগাঙ্গা, অতিথি আপ্যায়নে আমরা খুব পটু, আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে তা। শেহরিন ভীত চোখে তাকায় শ্রীতমার দিকে। শ্রীতমা নিচেও দোনামোনা করতে থাকে। সানজির মুখের ওপর না করার সাহস পেল না শেহরিনের পক্ষ নিয়ে কিছু বলবে সেটাও পেতে ভয় পায়। যত চাই হোক নেতা সাহেবের অঘোষিত প্রেমিকা সে। এই পিচি রাস্তায় ভাবে টানাটানি করলে লোক ভাববে আমি তোমাদের গাড়ি থামিয়ে কিডন্যাপ করে নিতে এসেছি। না গেলে হয় না, চলো না আমরা আশেপাশে কোনো ক্যাফেতে বসি। সানজি হতবাক, নিঃশ্বাস ফেলে শেহরিনের হাত শক্ত করে চেপে ধরে। রিল্যাক্স, তুমি ভয় পাচ্ছ, সে বাসায় নেই। এতক্ষণে বের হয়ে গিয়েছে তার কর্মস্থলে। ইভেন বাসায় আম্মা বাবা ভাইয়া কেউই নেই। আমি শুধু আর একটা বেবি মানিকি, যে কিনা তোমার ভীষণ পছন্দ করে। বাসার লোকজনের অনুপস্থিতির কথা শুনে শেহরিন কিছুটা দমে যায়। ধীর কণ্ঠে বলে, সত্যি কেউ নেই? তুমি চাইলে ডাকতে পারি। না ঠিক আছে, এবার যাওয়া যায়। আয়। আচ্ছা। শেহরিন প্রথমবারের মতো পদচারণ ঘটে সুখ নিবাসে এমপি সাহেবের বাড়িতে। বুকের ভেতরটা তার অনবরত ধুকধুক করে কাঁপছে। কেন জানি মনে হচ্ছে এমপি সাহেব বাসার ভেতরেই আছে। প্রবেশ করা মাত্রই তার সঙ্গে দেখা হয়ে যাবে। লোকটা কি ভাববে তখন? ভাববে প্রত্যাখ্যান করেও বাড়ি বয়ে বেড়াতে এসেছে। একটুখানি দেখার জন্য বাহানা সাজিয়েছে। লজ্জা শরম বুঝি কিচ্ছু নেই। ছিছি, আকাশ পাতাল ভাবতে ভাবতে শেহরিন হয়ে গেল ভঙ্গুর কায়া। কি করে বোঝাবে তখন নিজেকে? নিজে থেকে আসেনি, তার সহোদর তাকে জোরপূর্বক হাজির করেছে। রিল্যাক্স শেহরিন। সানজি আপু তো বলল উনি বাসায় নেই মানে একদমই নেই, কোনো অস্তিত্ব নেই। তুমি নিজেকে শান্ত করো, চারপাশটা তাকিয়ে দেখো কত সুন্দর। নিজের বিগলিত আত্মাকে শান্ত করে শেহরিন ধাতস্থ হতে থাকে। বাড়ির চারপাশটা থেকে শুরু করে
লন বাগান অদ্ভুত রকমেরই সুন্দর, এত এত ফুলের সমারোহ। বাগান জুড়ে চোখ পড়েছে প্রত্যেকটা জিনিসের প্রতি, শৌখিনতায় যেন ভরে রয়েছে। নয়তো এত ফুলের সম্ভার তৈরি হওয়া অসম্ভব। সানজি শেহরিন শ্রীতমাকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। সর্বত্র চেষ্টা করেছে চালিয়েছে তারা বাড়িতে না যাওয়ার। হেসে হেসে গল্প জুড়ে দিয়েছে ইতিমধ্যে। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। মুহূর্তে দোতলা সিঁড়ি বেয়ে লম্বা বয়ে সুদর খায়া নেমে আসতে থমকে যায় তিনজন। সানজির মুখ থেকে বেরিয়ে যায় হাসি, হাসি বন্ধ করে কেউ একজন স্ফীত নেত্রে উন্মোচন। সঙ্গে সঙ্গে বুকের ভেতর কেমন কয়েকশো বেগে হৃৎপিণ্ড প্রসার হয়ে গেল। কালো শার্ট কালো প্যান্ট পরিহিত সম্মোহিত পুরুষের দৃষ্টি যখন ফ্লোরে ধরানো মানবিকগুলোর দিকে, তখন তার ফোল্ড করা হাত থেমে যায় আপনা আপনি। দুটো সিঁড়ি বাদ দিয়েই পায়ের গতি কমিয়ে ফেলে। স্থির চক্ষু তার একজনের ওপর গিয়ে পড়ে, যে কিনা তার হাত নিজেই লুকাতে অদম্য চেষ্টা করছে। এটা কি তার ভ্রম নাকি সত্যি? সানিদের সামনে শেহরিন দাঁড়িয়ে, সেটা আবার তারই ভাষায়। আদৌ সম্ভব? মস্তিষ্ক শুরু করেছে বিদ্রূপ আলোড়ন। ভ্রম যতই যাচাই করুক, হুট করে অসমকালীন এত দৃষ্টি নেতা সাহেবের শক্ত মনকে ভিজিয়ে দিয়ে গেল। সন্দেহহীন মনে তাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? এটা তার ওই প্রেয়সী, তার চারুল ফুল, সমুদ্র রেখার জলরাশি, যে কিনা এই মুহূর্তে তার সামনে ততষ্ট চোখে তাকিয়ে আছে। শেহরিন এই বেটাকে রাজনৈতিক বিদ হতে কে বলেছে? এর তো নাটক বা সিনেমা করা উচিত ছিল। প্লেন প্লট মাইন্ড। আমি একটু সময়ের জন্য ক্রাশ খেয়ে ফেলেছি। অপ্রত্যাশিত মুহূর্তেই শ্রীতমা ফিসফিস করে কথা বলায় ভুরু কুচকে তাকালো শেহরিন। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রীতমা ফের কণ্ঠ নামিয়ে, সরি বললাম তো, আমার কোনো দোষ নেই। সব দোষ এই ব্যাটার। এত ড্যাশিং লোকে আমাদের সামনে কেন আসতে হবে? ব্ল্যাক শার্টে অস্থির লাগছে দেখতে। শেহরিনের চোখ বড় বড় করে শ্রীতমাকে থামার ইঙ্গিত দেয়, কিন্তু বেচারি হিসেবে পাত্তা না দিয়ে বলেই চলেছে, এই উনি নায়কের পাটে বাদ, ভিলেনের পাটও কিন্তু দারুণ করতে পারবে। এটা তার সঙ্গে একদম খাপে খাপ যাবে। এখনকার সিনেমায় দেখো না, ভিলেনগুলো কি মারাত্মক হ্যান্ডসাম হয়। নায়ক বাদ দিয়ে ভিলেনের উপর ক্রাশ খায় সবাই। এই বেটা সেটার জন্য পারফেক্ট একদম। শুধু একটা পিস্তল হলে এনাফ। শ্রীতমা। শেহরিন শ্রীতমাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না। অদ্ভুত অস্বস্তিতে পড়ে সে। এলোমেলো দৃষ্টি, কোনো দিকে হতে কোন দিক তাকাবে ঠর করতে পারছে না। একদম সামনে এসে পড়তে হয়। তাই অক্ষরে অক্ষরে কিছু সেকেন্ড সেই ভাবনায় এমনভাবে সত্যি হতে হবে। এখন সে মুখ লুকাবে কোথায়? সান্নিধ্য খানিকটা অস্থির দৃষ্টিতে ভঙ্গ। রমণীর অস্বস্তি মাখা রূপ দেখে ঠোঁট ভাঁজ করে সোজাসুজি আবারও ওপরে চলে যায়। কোনো প্রকার টুবাক্টো করতে আসেনি সে। নীরব অপ্রত্যাশিত গমন। সে আর চলে যেতে কেউ একজন হাঁপ ছেড়ে বাঁচে। শান্তি নিজেই ঘুরছে আমতা আমতা করে সরে। বিশ্বাস করো, তোমার মতো আমিও শকড হয়ে গিয়েছি। নেতা সাহেব এই সময় কোনোদিনও বাসায় থাকে না, আজকে হয়তো প্রথম। তখনই চলে যাবে সে। রেডি হয়েছে দেখছো না? এসো তোমরা। ওপরে গিয়েছে উনি আপু, হয়তো কিছু রেখে এসেছে, এটাই আনতে গিয়েছে। তোমার মতো একটা সুন্দর ফুটফুটে বউ নেই যে একটু গুছিয়ে দেবে। একা একা ছেলে মানুষ, বোঝই তো। সানজি আপু দুজনকে নিয়ে নিচতলার এক কক্ষে অগ্রসর হয়। যার পথে শেহরিন শ্রীতমা দেখে আর চোখে তাকায়। শ্রীতমাকে নির্জীব বলে, এভাবে তাকিয়ে আছো কেন মেয়ে? ক্রাশ খেয়েছো নাকি? কোনো জোর দিইনি আর কি। তোমার নেতা সাহেব তোমার থাকবে। মাঝখানে চিরুনি এলাচি। পুপুমণি এসো না। তাসিনের চিৎকার ঢুকতেই রুমে পা থামায় তিনজন। ভেতরে হতে ভাসমান চিৎকার সানজির কপাল কুঁচকে দেয়। কণ্ঠ চিরিয়ে বলে, কেন? আমি বের হব, তারপর তোমরা ঢুকবে। ইয়োপানির সঙ্গে চোখ বন্ধ করে বলো, বেবি মানিক লাঠি আনবো? ফুপিমণি প্লিজ, তুমি ইয়োপানি কে আজকে নিয়ে আসবে আমার বাসায়? আগে বলনি কেন? সানজি শেহরিনের দিকে এক পলক তাকিয়ে দরজায় এক পাশে দাঁড়িয়ে বলে, কি বললে? আগে হতো বলো তো। আগে বলিনি তো কি হয়েছে? আমি খালি গায়ে থাকতাম না? আমার কি মান সম্মান নেই? ছোট বাচ্চার পাকা পাকা কথা শুনে শেহরিন শ্রীতমা হেসে ফেলে। শেহরিন আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করে, বাচ্চাটাকে? আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে, আমাদের বেবি মানিক। বেবি মানিক? বেবি মানিক যেমন দুষ্ট, এটাও তার চেয়েও কম কিছু না। কিন্তু ইয়োপানিটাকে? সানজি শেহরিনের দিকে ফের তাকায়। ঠোঁট চেপে হেসে নিমজ্জিত কণ্ঠে বলে, ধরে নাও তুমি। আমি?
আমাদের বেবি মানিক তোমাকে ভীষণ পছন্দ করেছে। কিভাবে? ওর সাথে তো আমার দেখাই হয়নি। তোমার দেখা না হলেও তোমাকে সে ঠিকই দেখেছে এবং দেখার পরই বেশি পছন্দ করে ফেলেছে। যে নামটা আর যাকে সে বেশি পছন্দ করে তাকেই সে ইয়োপানি বলে ডাকে। তাই বলো ইয়োপানি? শেহরিন শ্রীতমার দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে হেসে ফেলে। সানজি শেহরিনের হাসি দেখে নিরস গলায় বলে, হেসো না মেয়ে, এটা নিয়ে এই বাড়িতে রীতিমতো একজনের সঙ্গে কম্পিটিশন চলছে। আচ্ছা সব কাহিনী একসময় বলবো নে, এবার আসো একটু সাইডে গিয়ে বেবি মানিকের যাওয়ার পথ বের করে দেই। দরজাতে খানিকটা দূরে দাঁড়ায় তিনজন। অতঃপর সানজি জোর গলায় বলে, আমরা সাইডে দাঁড়িয়েছি, এক দৌড়ে ওপরে চলে যাবি। পর্দার আলারে থাকা নীল রঙের বিড়াল প্যান্ট পরা তাসিন উকি দেয় বাহির পানে। ঠোঁট কুচকে বলে, ওহো ফুপি, চোখ বন্ধ করো তোমরা, ইয়োপানি তো আমাকে দেখে ফেলবে। এই যে চোখ বন্ধ করলাম, দেখবো না তোমাকে। শেহরিন হতে প্রত্যুত্তর পেয়ে তাসিন ফোকলা দাঁতে হাসে। দৌড় দিয়ে বের হয়ে যায় সিঁড়ির কাছে। ওপরে ওঠা মাত্রই ফের চিল্লে ওঠে, ইয়োপানি একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। স্যার, আমার ভাইকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হচ্ছে। 15 মিনিট পর জয়েন করলে কি সমস্যা হবে? সানিদের কথায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবাক কণ্ঠে জবাব দেয়, কি হয়েছে? তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট করেছে? রিয়েলি? আপনারা বিশ্বাস না করলে কথা বলুন, এখনো কিছুটা জ্ঞান আছে। না ঠিক আছে, দরকার নেই। মরবে নাকি? তুমি 15 মিনিট পরেই রওনা হও। আমরা সবাই সার্কিট হাউসে অপেক্ষা করছি। তুমি এলে মিটিং শুরু করবো। তাহলে ডিনার টাইমটা পিছিয়ে দিচ্ছি, সমস্যা নেই, তবু আসো। তোমার দরকার সানিদ? ধন্যবাদ স্যার। কান থেকে ফোন নামে সানিদ সামনে ল্যাপটপ কোলে বসারত। ভাইয়ের দিকে তাকিয়ে ভুরু উঁচে গম্ভীর কণ্ঠে, কি হয়েছে? জীবনে তুই ভালো হবি না? আমাকে এই 3 বার ইমার্জেন্সিতে পাঠালি। আমি কি সরকারি মাল? যখন মন চাইবে তখন ইমার্জেন্সিতে পাঠিয়ে দিবি? ভাগ্য ভালো ইমার্জেন্সিতে পাঠিয়েছি, কমাতে না। মাফ কর, উচ্চারণ করিস না। তোর জানের ভয় ডর নাই থাকতে পারে, বাট আমার আছে। এই 15 মিনিটে কি করবি তুই? সানিধ্য হাত ঘড়ির দিকে দেখলো, বলে, শেহরিন এসেছে। কোথায়? বাসায়। সিরিয়াসলি? বেটা, নিজের ইমার্জেন্সি কাস্টমারের জন্য আমাকে হাসপাতালের ইমার্জেন্সিতে পাঠিয়ে দিয়েছিস। মন্ত্রীকে ঘোর ঘায়াল দিল তোরে কেন যে মানুষ ভোট দিল। এখন যদি বাবা, আমার পাঞ্জাবি কোথায়? টুপি কোথায়? তাসিন ছুটে আসে। সারফরাজ বিরক্ত হয়ে বলে, আমি জানি না রে বাফ। উফ বাবা, তাড়াতাড়ি দাও, আমার বিয়ে করতে হবে যে। ইয়োপানি এসেছে। সারফরাজ অবাক চোখে সানিদের দিকে তাকিয়ে বলে, অম্বেশাও এসেছে? তার মানে শেহরিনকে? সানিহিত কোনো প্রকার প্রত্যুত্তর দেয় না। সারফরাজ নেতা সাহেবের মৌনতা দেখে হাসতে হাসতে বলে, পুরো পাগলা ভাত পায় না, নতুন পাগলার আমদানি। হুশ বেটা। সানিধ্য চলে যায় নিজ রুমে। অন্যদিকে তাসিন বাবার অপেক্ষায় না থেকে ঝটপট ক্যাবিনেট থেকে একটা লাল রঙের পাঞ্জাবি বের করে নেয় আদো হাতে। যদিও নিচেকে নজরে দেখা যায় পাঞ্জাবি উল্টে করে পরে নিয়েছে, কিন্তু সেটা ছেলের কোটায়, সেটা ক্ষমাযোগ্য। মাথায় একখানা টুপি, নীল রঙের বিরাট প্যান্টের সাথে লাল পাঞ্জাবি। জামাই সাহেব একদম রেডি। বাবা তুমি আসো। না বাপ, তুমি একাই যাও, বাবা ইমার্জেন্সিতে আছে, জ্ঞান ফিরলে যাবে। তাসিন দৌড়ে দরজা হতে আবারও ফিরে আসে। বিবর্ণ মুখে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা পটি এসেছে, বিয়ে একটু পরে করব। ও বাপজান, তাড়াতাড়ি বাথরুমে যাও, বিয়ে তুমি পটি করে এসেই করো, কোনো চাপ নেই। তুমি ইয়োপানিকে বলো সে যেন চলে না যায়, ঠিক আছে? আমি বলছি, তুমি পটিটা খোলা আগে, তুমি এই টুপিটা খোলো আগে, তারপর পটিটা সেরে আসো। সন্ধ্যা নামার আগ মুহূর্তে যখন সূর্য মলিনতা ছড়ায় বাগানের মাঝে, ঠিক সেই সময় আগমন ঘটে এক অদ্ভুত জীবন্ত ফুলের, যে কিনা তার সুবাসিত সৌরভ সৌন্দর্য সমস্ত মলিনতা থেকে দূর করে উজ্জ্বলতায় ভরিয়ে তুলেছে মুহূর্তটাকে। সাদা সালোয়ার কামিজ আর হালকা গোলাপি ওড়না পরিহিতা এই নারী বাগানের মাঝে ফুটে থাকা গোলাপের চেয়ে কোনো অংশে কম না। সারি সারি গোলাপের মাঝে একা দাঁড়িয়ে সুগন্ধ নিচ্ছে মনে প্রাণে, ফুলের পাপড়ি উচ্ছ্বাসিত করছে। দোতলা হতে স্লাইড ডোরের সম্মুখে দাঁড়িয়ে একজোড়া চোখ তার নির্বিকার চিত্তে দেখছে। কালো শার্টের হাতাখানা কোণে অবধি তুলে দু পকেটে হাত ঢুকিয়ে চোখে তৃষ্ণার মেটাচ্ছে সে। দুদিন পর আজ সে তার জীবন্ত ফুলকে দেখতে পেল অবশেষে।
ফুল যে কিনা এসেছে তার বাগানে ধরা দিতে। মানতে অবিশ্বাস লাগছে তার। সান্নিধ্য চোখে সূক্ষ্ম হাসি বজায় রেখে ভেবে চলেছে হালকা গোলাপি রঙের গোলাপ ফুলের কি নাম দেওয়া যায়। কুইন এলিজাবেথ, বনিকা, সিজিল, বেরুন, নাকি দ্য ফেয়ারি? ইয়েস, দ্য ফেয়ারি অ্যান্ড অনলি মাইন। শেহরিন নিজ উচ্ছ্বাসে ঘুরে বেড়াচ্ছে, গুনগুন করে গান গাইছে আপন মনে। দেখছে বাগানের চারপাশটা। বুকের ভেতরে সে অদূরে তীব্র ঝড়। ঠোঁটের কোণে হাসি, নিশ্চিত লজ্জা, নেতিয়ে পড়া স্নিগ্ধ মুখ তার। তুলে তাকানোর অবকাশ পেত না। লজ্জাবতী হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। মনির ছোট্ট বাগানটা খুলে ম্যাডামটা বলো সেখানে যেতে। জি স্যার। সান্নিধ্য নির্দেশ পেতে গেটের দারোয়ান মনির এসে শেহরিনকে বাগানের পেছনের দিকে ছোট্ট একটা বাগানে দেখিয়ে যেতে বলে সমৃদ্ধ সুরে, ম্যাডাম এটা দেখতে পারেন, এখানে অনেক সুন্দর ফুলের চারা আছে, যদি আপনার প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি প্যাকেজ করে দিব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সন্ধ্যা নেমে যায়। দূর হতে মাগরিবের আজান ভেসে আসছে। শেহরিন বাগানের পরিদর্শন শেষে তড়িঘড়ি করে পা বাড়ায় ভেতরের দিকে। সারি সারি গোলাপ ফুল অতিক্রম করে আসতেই সে থমকে যায়। সবুজ ঘাসের ওপর 4টা গোলাপ মোড়ক বেঁধে রাখা হয়েছে। ম্যাডাম এটা আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। কে রেখেছে? যেই রাখুক, গোলাপগুলো আপনার। মনির চলে যেতে শেহরিন আশ্চর্যিত চোখে আশেপাশে তাকাও, অতঃপর ধীর গতিতে হাঁটু ভেঙে বসে গোলাপ মোড়ক তুলে নেয়। স্নিগ্ধ ফুলগুলোর দিকে তাকিয়ে মুক্ত ভাবনায়। মন বলছে এটা একজনের কাজ। অবাধ্য মন সে একজনের নামটাই বারবার কেন জানান দিচ্ছে, কিন্তু যার কথা ভাবছে সে আশেপাশে নেই। কখন আসবেন উনি? তার চোখ কেন পড়ল না? সন্ধ্যায় আবছা আলোয় শেহরিন নজর আসে একটু আগে সে যেই চারাটা ফুল স্পর্শ করেছিল, সেই 4টা ফুলই এখানে রাখা। আরও একটু নিশ্চিত হওয়ার জন্য এগিয়ে যেতে গোলাপ চারাগুলোর পানে সজাগ দৃষ্টি মেলে বোঝে তার ভাবনা সত্যি। যেই ফুলগুলো সে ধরেছিল এগুলো সেই ফুলই। ঠোঁটের কোণে অজান্তে ক্ষীণ হাসি খেলে যায় তার। সেই হাসির কারণ আনমনে মস্তিষ্ক অনুভূতি জাগায়। গোলাপগুচ্ছগুলো হাতের মুঠোয় চেপে ধরে শেহরিন। সে শুনেছে ভালোবাসা সবচেয়ে সুন্দর একটি ধাপ প্রেমে পড়ার মুহূর্ত। সেই মুহূর্তের কারণ ছাড়া একজন মানুষকে ভালো লাগা তৈরি হয়, অস্ফুট হাসির কারণ হয়ে দাঁড়ায়। তবে কি নেতা সাহেব তাকে ভালোবাসতে শুরু করেছে আর সেও নেতা সাহেবকে প্রেমে পড়ার ধাপে পৌঁছে গিয়েছে, নাকি সদ্য জন্ম নেওয়া নেতা সাহেবের প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি সেগুলো একসময় কালের বিবর্তে গভীর প্রেমে পরিণত হবে? গাড়ির হর্ন বাজে। শেহরিনের ধ্যান ভাঙে। ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। সঙ্গে সঙ্গে নেতা সাহেব গাড়ির কাজ তুলে নেয়। এক এলহনে বের হয় সুখনিবাস হতে। দূর হতে অস্পষ্ট নেতা সাহেবের দেখা। শেহরিনের ঠোঁটের কোণে সেই ক্ষীণ হাসি, খানিকটা প্রশ্রয়। অতঃপর নিমগ্ন চাহনি শেষে চক্ষু সরিয়ে গভীর দীর্ঘ শ্বাস ফেলে সে বাড়ির বাইরে গন্তব্যে পৌঁছাতে চায়।